আচ্ছা, ভাবা যায় আমেরিকার সরকার মানুষের চেতনাকে কন্ট্রোল করার জন্য একটা গোপন প্রজেক্ট চালাচ্ছিল? না না, এটা কোনো সাইফাই সিনেমার গল্প নয়, এটা একদম সত্যি। সম্প্রতি একটা সরকারি নথি সামনে এসেছে, যেটা থেকে এই অদ্ভুত পরীক্ষা নিরীক্ষার কথা জানা গেছে। চলুন আজ এই নথির ভেতরেই ঢুমারা যাক। সালটা ছিল ১৯৮৩। মার্কিন সেনাবাহিনীর এক কমান্ডারকে একটা বেশ অদ্ভুত দায়িত্ব দেওয়া হয়। তাকে বলা হয় এমন একটা প্রোগ্রাম খতিয়ে দেখতে যেটা নাকি মানুষের চেতনা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবা যায়? আর এই মেমোটা থেকেই বলতে পারেন পুরো তদন্তের শুরু। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা মিলিটারি অর্গানাইজেশন মানে মার্কিন সেনাবাহিনী হঠাৎ করে এমন আধ্যাত্মিক বা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে এতটা আগ্রহী কেন হয়ে উঠল? কেন তারা এমন একটা প্রসেস নিয়ে রিসার্চ করছিল যা দিয়ে নাকি টাইম আর স্পেসের বাধাও টপকে যাওয়া যায়? চলুন এই বিশ্লেষণের মাধ্যমে সেই রহস্যটা খোঁজার চেষ্টা করা যাক। তো প্রথমেই চলুন এই অদ্ভুত সরকারি মেমোটা আর এর পেছনের গল্পটা একটু জেনে নিই। এই ডকুমেন্টটা লিখেছিলেন লেফটেন্যান্ট কর্নেল উইন এম ম্যাকডোনাল্ড। আর বলে রাখি, এটা কিন্তু কোনো সাধারণ রিপোর্ট ছিল না। রিপোর্টটার শুরুতেই বিজ্ঞানী নিলস বোর্ডের একটা কোট ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু পুরো ব্যাপারটার টোন সেট করে দেয়। কোটটা বলে, এই গেটওয়ে প্রসেসকে বুঝতে গেলে আমাদের যে স্বাভাবিক লজিক তার বাইরে গিয়ে ভাবতে হবে। এটা এমন একটা কনসেপ্ট যা শুধু যুক্তি দিয়ে মাপা যাবে না। তাহলে এই গেটওয়ে এক্সপেরিয়েন্স জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা একটা ট্রেনিং সিস্টেম। এর আসল উদ্দেশ্য হল ব্রেইন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গকে এমনভাবে কন্ট্রোল করা যাতে আমাদের মন চেতনার একটা অন্য লেভেলে চলে যেতে পারে, এমন একটা অবস্থায় যেখানে শরীরের সাধারণ সীমাবদ্ধতাগুলো আর থাকে না। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই সবকিছুর পেছনে কি কোনো সায়েন্টিফিক ভিত্তি ছিল নাকি পুরোটাই মন গড়া? অবাক করার মতো ব্যাপার হলো, ম্যাকডোনাল্ড তার রিপোর্টে কিন্তু কিছু সায়েন্টিফিক থিওরির ওপর ভিত্তি করেই এর কার্যকারিতা বোঝানোর চেষ্টা করেছিলেন। চলুন সেই সায়েন্সটা এবার একটু দেখে নেওয়া যাক। তো থিওরিটা মূলত আমাদের ব্রেইনের দুটো হেমিস্ফিয়ার বা গোলার্ধের ওপর ভিত্তি করে তৈরি। আমাদের ব্রেনের যে লেফট সাইড সেটা খুব লজিক্যাল, অ্যানালিটিক্যাল, আর রাইট সাইডটা হলো ক্রিয়েটিভ আর ইনটিউটিভ। গেটওয়ে লক্ষ্যটাই ছিল লেফট ব্রেনের এই লজিকের দেওয়ালটা টপকে রাইট ব্রেনের ভেতরে থাকা সজ্ঞাত ক্ষমতার গভীরে পৌঁছনো। এখানে মস্তিষ্কের সেই অংশগুলো দেখা যাচ্ছে যেগুলো আমাদের শারীরিক অনুভূতি বা সেন্সেশন কন্ট্রোল করে। গেটওয়ে প্রসেসের আসল উদ্দেশ্যই ছিল আমাদের এই সাধারণ ফিজিক্যাল সেন্সেশনগুলোকে বাইপাস করা, যাতে আমাদের মন একটা সম্পূর্ণ অন্য রিয়ালিটিকে অনুভব করতে পারে। এই পুরো প্রক্রিয়ার মূলে রয়েছে হেমিসিঙ্ক নামের একটা টেকনোলজি। এটা আসলে এক ধরনের অডিও টেকনোলজি, যেখানে বিশেষ ফ্রিকোয়েন্সির সাউন্ড ব্যবহার করে ব্রেনের দুটো হেমিস্ফিয়ারকে সিঙ্কে আনা হয়, মানে একসাথে কাজ করতে সাহায্য করা হয়। আর এর ফলে মন একটা হাইলি ফোকাসড আর পাওয়ারফুল স্টেটে পৌঁছে যায়। থিওরি তো অনেক হলো, এবার চলুন প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। মানে একজন অংশগ্রহণকারীকে ঠিক কি করতে হতো। দেখা যাক এইসব অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়াগুলোকে কিভাবে বাস্তবে কাজে লাগানো হতো। পুরো প্রসেসটা আসলে মনরো ইনস্টিটিউটে একটা ট্রেনিং ম্যানুয়াল বা ওয়ার্কবুকের ওপর ভিত্তি করে তৈরি, আর ম্যাকডোনাল্ডের রিপোর্টে এই ওয়ার্কবুকটাই অ্যানালাইজ করা হয়েছিল। যারা অংশ নিত তাদের এই ওয়ার্কবুক ফলো করেই সব প্র্যাকটিস করতে বলা হতো। ট্রেনিংয়ের একদম শুরুতেই অংশগ্রহণকারীদের মনে মনে এই কথাটা বলতে হতো। এটা ছিল একরকম মেন্টাল প্রেপারেশন, যা তাদের এটা বিশ্বাস করতে সাহায্য করত যে তাদের অস্তিত্ব শুধু এই শরীরটার মধ্যেই আটকে নেই। তো প্রথম প্র্যাকটিক্যাল স্টেপটা ছিল রেজোনেন্ট ব্রিদিং। এর কাজ ছিল মনকে ফোকাস করা আর শরীরকে রিল্যাক্স করে মেডিটেশনের জন্য তৈরি করা। এই এক্সারসাইজে অংশগ্রহণকারীদের ভাবতে হতো যে তারা নিঃশ্বাসের সাথে মহাবিশ্ব থেকে ফ্রেশ এনার্জি ভেতরে নিচ্ছে, আর নিঃশ্বাস ফেলার সময় শরীরের সব নেগেটিভ বা পুরনো এনার্জি পায়ের নিচ দিয়ে বের করে দিচ্ছে। একটা ভিজুয়ালাইজেশনের মতো ব্যাপার। এইসব অনুশীলনের প্রথম টার্গেট ছিল ফোকাস 10 নামের একটা অবস্থায় পৌঁছানো। এটা মেডিটেশনের এমন একটা লেভেল যেখানে শরীরটা পুরো ঘুমিয়ে পড়ে কিন্তু মন একদম সজাগ আর সচেতন থাকে। বলতে পারেন এই স্টেজটাই ছিল পরের ধাপের অভিজ্ঞতাগুলোর জন্য একটা লঞ্চপ্যাড।
আচ্ছা, ফোকাস 10 স্টেটে পৌঁছানোর পর অংশগ্রহণকারীদের কিছু মেন্টাল টুলস ব্যবহার করতে শেখানো হতো। এই টুলসগুলোই তাদের চেতনাকে একদম নতুন উপায়ে ব্যবহার করতে সাহায্য করত। এই টুলকিটে বেশ কয়েকটা ইন্টারেস্টিং টুল ছিল, যেমন এনার্জি বার টুল, লিভিং বডি ম্যাপ, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হলো রেজোনেন্ট এনার্জি বেলুন বা শর্ট ফর্মে রেবাল। রেভাল জিনিসটা হলো একটা মেন্টাল টেকনিক। এখানে অংশগ্রহণকারীরা কল্পনা করত যে তাদের শরীরের চারপাশে একটা প্রোটেক্টিভ এনার্জি ফিল্ড বা শক্তির বলয় তৈরি হয়েছে। বিশ্বাস করা হতো এই বলয়টাই তাদের আউট অফ বডি এক্সপিরিয়েন্সের সময় রক্ষা করবে। আরেকটা দারুণ টুল ছিল লিভিং বডি ম্যাপ। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা মনে মনে নিজের শরীরের একটা ম্যাপ তৈরি করত। তারপর সেই ম্যাপে এনার্জির ফ্লো কল্পনা করে শরীরের অসুস্থ বা দুর্বল অংশগুলোকে নিজেরাই হিল করার চেষ্টা করত। তো এবার আমরা এই পুরো আলোচনার সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশে চলে এসেছি। এই গেটওয়ে প্রসেসের ফাইনাল বা আল্টিমেট গোলগুলো কী ছিল? শুনলে অবাক হবেন, এর অ্যাপ্লিকেশনগুলো ছিল আমাদের কল্পনারও বাইরে। ওই ওয়ার্কবুক অনুযায়ী অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর পর অংশগ্রহণকারীরা নাকি রিমোট ভিউইং, মানে দূর থেকে কোনো কিছু দেখা, আউট অফ বডি এক্সপিরিয়েন্স, এমনকি নিজেদের ভবিষ্যৎ বদলে ফেলার মতো ক্ষমতাও অর্জন করতে পারত। এর মধ্যে প্যাটার্ন চেঞ্জিং নামের টেকনিকটা ছিল সবচেয়ে পাওয়ারফুল। এখানে একজন মানুষ তার পছন্দের ভবিষ্যৎটাকে মনে মনে কল্পনা করে সেই ভাইব্রেশনটা ইউনিভার্সে পাঠিয়ে দিত, আর বিশ্বাসটা ছিল যে ইউনিভার্স সেই কল্পনাকেই সত্যি করে তুলবে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো কমান্ডার ওয়েন ম্যাকডোনাল্ডের ফাইনাল অ্যাসেসমেন্ট। তিনি তার রিপোর্টে লেখেন যে যদিও এই আইডিয়াগুলো শুনতে খুবই অদ্ভুত, কিন্তু এর ভেতরের লজিক আর টেকনিকগুলোর উপর ভিত্তি করে পুরো সিস্টেমটাকে সম্ভাব্য এবং কার্যকর বা প্লজিবল অ্যান্ড ওয়ার্কেবল বলেই মনে হচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, মানুষের চেতনা কি শুধু আমাদের ব্রেনের মধ্যেই সীমাবদ্ধ একটা ব্যাপার, নাকি এটা সত্যি মহাবিশ্বের অসীম সম্ভাবনার দিকে খুলে যাওয়া একটা দরজা, একটা গেটওয়ে? সিআইএর এই গোপন নথিটা কিন্তু আমাদের সবাইকে এই প্রশ্নটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।